25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন চলছে আলোচনা। বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকে স্মরণ করে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানরা। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার। গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্য কিছুটা ভূমিকা রাখবে। আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াওয়ের হুকুম দিয়েছিলেন যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। বললেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন। সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। এবছর বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। সচেতন থাকার পরামর্শ। এবং প্রতীক বরাদ্দের আগেই কুমিল্লার প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভেঙে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা জানালেন রিটার্নিং কর্মকর্তা। পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আক্তার বিকেলে সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখছেন সংসদ সদস্যরা। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রীর অনুরোধে স্পিকারের অনুমোদন নিয়ে গণহত্যার কিছু স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শিত হয় সংসদে। এরপর প্রস্তাবকে সমর্থন করে একে একে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ সংসদ সদস্যরা। এ সময় কেউ কেউ সংশোধনী প্রস্তাবও উত্থাপন করেন। প্রস্তাবের ওপর সংসদে এখনো আলোচনা চলছে। বর্বর পাকিস্তান সেনাবাহিনী এ সকল বিবেচনায় গণহত্যার নির্মম শিকার বাঙালি ও বিশ্বের সকল গণহত্যার মানুষের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব পেশ করছি, 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। প্রস্তাব সংসদের অভিমত এই যে 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে বর্বর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকে স্মরণ করে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। আমি যে প্রস্তাবটা শিরিন খান উত্থাপন করেছেন তাকে সমর্থন জানিয়ে আমি প্রস্তাবটা একটু সংশোধিত আকারে এখানে যদি গৃহীত হয় তাহলে আমার মনে হয় এটা খুব সুন্দর। আরেকটি প্রস্তাব করতে চাই আমি, এটি আমার শেষ। সেটা হলো যে আমরা আমাদের সশস্ত্র বাহিনী দিবস আছে, অন্যান্য বিভিন্ন দিবস আছে। যেহেতু মুক্তিযুদ্ধে আমাদের 16 ডিসেম্বর বিজয়ের মাস, আমরা 1 ডিসেম্বরকে আমরা মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করতে পারি কিনা, এইটা আমি বিবেচনা করার জন্য জাতীয় সংসদে উত্থাপন করছি। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সময় সংবাদকে জানান, এবছর থেকে এই 25শে মার্চকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। একই সঙ্গে এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করবে সরকার। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর বলেছেন, সরকারের এসব পদক্ষেপে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নতুন একটি অর্জন যুক্ত হবে। অতীতে করি নাই বলে যে এখন করা হবে না এমনটা তো হতে পারে না। তাই এ বছর থেকেই আনুষ্ঠানিকভাবে আমরা 25শে মার্চকে কালো রাত্রি হিসেবে এবং গণহত্যা দিবস হিসেবে এই সরকারের উদ্যোগে এটা পালিত হবে। একইভাবে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবে। আমরা 26শে মার্চ পালন করতে গিয়ে আমার মনে হয় না যে আমি তরুণ প্রজন্মকে অত সুন্দরভাবে বুঝতে দেখি যে আসলে 25শে মার্চ রাতে কি হয়েছিল। সেই ক্ষেত্রে এখন যদি গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি তাহলে হয়তো কিছুটা সম্পূরক হয়, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্য কিছুটা ভূমিকা রাখবে।
সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী দলীয় কার্যালয়ে বসে জ্বালাও পোড়াইয়ের হুকুম দিয়েছিলেন। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব মহিলা লীগের সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণই বিএনপির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। প্রায় 13 বছর পর যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন, তাই স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে আসার পর সাংগঠনিক ও জঙ্গিবাদ বিরোধী গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকার ক্ষমতার জন্য পাকিস্তানিদের মতো জ্বালাও পোড়াও করেছে, তাদের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি নারীরাও। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, একই কায়দায় অত্যাচার নির্যাতন শুরু করেছিল এই বিএনপি জামাত জোট। খালেদা জিয়া 2015 সালে 92 দিন তার অফিসে বসে থেকে সে তো হুকুম দিল, মানে অত্যাচার করো, মারো, মানুষ খুন করো, আগুন দিয়ে পোড়াও, যা কিছু করো যাতে সরকার উৎখাত হয়। মা বাবা কেন নৌকায় ভোট দিল? ছোট্ট মেয়ে 6 বছরের অজপা, তাকে ধর্ষণ করেছে। অনেক মেয়ে আত্মহত্যা করেছে নিজের ইজ্জত বাঁচাতে। তিনি বলেন, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে গ্যাস রপ্তানি মুচলেকার পাশাপাশি ভারত ও আমেরিকার সাথে ষড়যন্ত্র করেছে বেগম জিয়া। এখানে যে রয়ের প্রতিনিধি, সে তো হাওয়া ভবনে বসেই থাকতো, আমেরিকার অ্যাম্বাসির লোক হাওয়া ভবনে বসেই থাকতো, এবং এই নির্বাচনটা 2001-এ সম্পূর্ণভাবে আওয়ামী লীগের হারাবে আর এখান থেকে গ্যাস নেবে। আমি বলেছিলাম যে গ্যাস পাবে না, এবং তাই হয়েছে, পায়নি, দিতে পারেনি, কিন্তু মুচলেকা তো দিয়েছিল। আওয়ামী লীগ সরকার নারী ক্ষমতায়নের কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে নারীদের পদায়ন করেছে সরকার। হাইকোর্ট বিভাগ বা অ্যাপিলেট বিভাগ কোথাও কোনো নারী বিচারপতি ছিল না। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী কোনো নারী অফিসার ছিল না। আমি সরকারে আসার পর প্রতিটি জায়গায় সর্বপ্রথম মেয়েদের পদায়ন শুরু করি। সম্মেলনে প্রায় 1,500 কাউন্সিলর অংশ নেন। তাদের অত্যাচার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহীর বাগমারা থেকে বাংলা ভাইয়ের 5 সহযোগী গ্রেফতার। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। এতে সকালে নগরীতে কাজে বের হওয়া সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমের আগেই বৃষ্টি শুরু হলেও এবছর বজ্রপাত নিয়ে বেশি শঙ্কায় আবহাওয়াবিদরা। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। কওয়া নেই বলা নেই, হঠাৎ করেই ফাল্গুন মাসে দেশ জুড়ে টানা বৃষ্টি, তাই এমন দুর্ভোগ সাধারণ মানুষের। মূলত শুক্রবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা পূর্ববর্তী মৌসুমে প্রতি বছরই এমনটা হয়। তবে বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং এই মৌসুমে বজ্রপাত নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কারণ বর্ষা পূর্ববর্তী মৌসুমে এ ধরনের বজ্রপাত সবচেয়ে বেশি হয়। সাগর থেকে দক্ষিণে বাতাসে, এই বাতাসটা যখন ওই যে এলাকায় পৌঁছে তখন ওইখানে কি হয়, বাতাসটা উপরে উঠে যায়, উঠে যাওয়ার ফলে কি হয়, ওখান থেকে বজ্রপাত হবে, বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে। সেই সঙ্গে যে ঝড়টা হয়, ঝড়টাকে আমরা বলি কালবৈশাখী ঝড়। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তারপরে যদি সাডেনলি যদি বৃষ্টির পরিস্থিতি হয়, তাহলে যেহেতু অনেকটা ওয়ার্ম আপ হয়, তাহলে জলীয় বাষ্প যখনই ওর ভিতরে যোগান পাবে তখন কিন্তু সাডেনলি বায়ুর অস্থিরতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যেহেতু অস্থির বায়ু, জলীয় বাষ্পের যোগান থাকে, এবং এটাকে আমরা অন্য ভাষা বলে আনস্টেবল অ্যাটমসফিয়ার। সুতরাং আনস্টেবল অ্যাটমসফিয়ারে সবসময় কিন্তু বজ্রপাত থাকবে। পরিসংখ্যানে দেখা যায় 2015 ও 16 সালে বজ্রপাতে যথাক্রমে দেশে 264 ও 261 জনের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে শুধু গণমাধ্যমেই। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি। আবহাওয়াবিদদের মতে, বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা উঁচু স্থানে থাকা যাবে না। প্রাণহানি কমাতে দূরে থাকতে হবে জলাশয়, ঘরের জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে। মাছ ধরা বন্ধ রেখে আশ্রয় নিতে হবে নৌকার ছইয়ের নিচে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গার বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। নর্মালি কিন্তু এটা বিকাল বেলাই হয় বেশি, তাই বিকালবেলা বজ্রপাতগুলি শক্তিশালী হয়। তখন এই বিকালবেলা যখনই বজ্র মেঘ দেখবে আকাশে বা বজ্রপাতের পূর্বাভাস শুনবে, তখন তাড়াতাড়ি তারা নিরাপদ জায়গায় চলে যাবে। মেইনলি সবচেয়ে নিরাপদ জায়গা হলো তারা ঘর বাড়িতে গিয়ে নিজেদের ঘর বাড়িতে অবস্থান করবে। বাচ্চারা যদি খেলাধুলা করে, যখন বজ্র মেঘ দেখবে তখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি তারা ঘরে চলে যাবে, বাসায় চলে যাবে, নিরাপদ জায়গায় চলে যাবে।
যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 40টি করে বজ্রপাত হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমজেবির 5 সদস্যকে আটক করা হয়েছে। তারা জঙ্গি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ। গতরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। তিনি জানান, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার গোয়ালকান্দি ও হামিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে তালিকাভুক্ত জঙ্গি সদস্য আবুল হোসেন, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, লুৎফর রহমান ও রহিদুল ইসলামকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে আমরা জেএমবির 5 তালিকাভুক্ত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা বাংলা ভাইয়ের ওতপ্রোতভাবে সহযোগী ছিলেন এবং তারা বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তারা আমাদের বাগমারা থানার সন্ত্রাস দমন আইন মামলার তারা সন্দিগ্ধ আসামি। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে রাজধানীর সায়দাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আজকে বাংলাদেশও তার সেই জঙ্গির দেশ বানানোর প্রচেষ্টার থেকে কিন্তু কম হয়েছিল। আমরা এই ষড়যন্ত্রকারীদের একদম মূল উৎপাদন করে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমরা সেটা কিন্তু কখনো বলি নাই। আমরা বলছি এই ষড়যন্ত্রকারীদের আমরা নিয়ন্ত্রণ করেছি। সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে এবং ভবিষ্যতে প্রচেষ্টা চালাবে। আমাদের গোয়েন্দা, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, জঙ্গিরা ততই তৎপর হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের আমিনবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। একটা গোষ্ঠীটায় আগামী নির্বাচনে এই জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী তৎপরতার ভিত্তি করে আগামী নির্বাচনে যাতে ফায়দা উঠাতে পারে সেই চিন্তা নিয়েই আজকে জঙ্গি তৎপরতা কিছুটা আবার বৃদ্ধি পাওয়ার দিকে আমরা লক্ষ্য করছি। কিন্তু ইনশাল্লাহ আমরা এই জঙ্গিদের দমন করতে পারবো। আমাদের কেবলমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, স্কুল কলেজের ছাত্রছাত্রীও আজকে এই তৎপরতায় লিপ্ত হয়েছে। তাদেরকে বিভ্রান্ত করছে, ভুল পথে চালিত করার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে, ধর্মের অপব্যাখ্যা করছে এবং তারা আমাদের ছেলেমেয়েরা অনেক সময় ভুল পথে চালিত হচ্ছে। কেউ যাতে ভুল পথে পরিচালিত না হয়, ধর্মের অপব্যাখ্যা করে কাউকে যাতে বিভ্রান্ত করতে কেউ না পারে। জঙ্গি সন্ত্রাস সহ যে কোনো বিষয়ে বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর মন্তব্যের কারণে প্রভাবিত হওয়ায় প্রশাসনের তদন্তে সঠিক তথ্য উঠে আসছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উপজেলা বিএনপির সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। কয়েকজনকে ধরা হচ্ছে, গ্রেনেড পাওয়া যাচ্ছে, মুফতি হান্নানকে ছিনাই নেওয়ার জন্য আপনার আক্রমণ হয়ে গেল, সবকিছু হলো। পরিষ্কারভাবে কোনো সত্যকে উদ্ঘাটন করা কোনোটাই হয় না। কোন তদন্তের আগেই প্রধানমন্ত্রী যদি বলে দেয় যে এটা বিএনপি করছে, তাহলে কোন পুলিশ অফিসারের মাথা ঘাড়ে কয়টা মাথা আছে যে সে অন্য কিছু লিখবে? ফলে কি হচ্ছে, ঘটনাগুলো কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না। সন্ধ্যার সময় আরো থাকছে গলে টাইগার ব্যাটসম্যানদের আবারও ব্যর্থতার গল্প। 457 রানের টার্গেটে 197 রানে অল আউট বাংলাদেশ। 259 রানে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। চীন থেকে আনা সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয় সশস্ত্র বাহিনী ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি দেশ রক্ষায় তাদের সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া সাবমেরিন যুক্ত করার বিষয়টি সব অপশক্তি ও জঙ্গি ঝুঁকি থেকেও দেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত তাদের। প্রসূন আশিসের রিপোর্ট।
দেশের স্থলভাগের চেয়েও দ্বিগুণ বড় সমুদ্র অঞ্চল যুক্ত হয়েছে বাংলাদেশের সীমানায়। এতে দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় উপযুক্ত সরঞ্জাম নির্ভর নৌবাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিলেও সক্ষমতার দিক থেকে এখনো পিছিয়ে নৌবাহিনী। এ অবস্থায় সমুদ্র সীমায় তেল অনুসন্ধান কিংবা মৎস্য সম্পদ রক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতেই যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সাবমেরিন। বিশেষজ্ঞদের মতে নিজ দেশের প্রাকৃতিক সম্পদ ও সীমানা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা কয়েকগুণ বাড়বে। সি লাইন্স অফ কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে বহির্বাণিজ্য আমদানি রপ্তানি তার সিংহভাগ এটা দিয়ে হয়, যার ফলে কার্যকারিতা ছিল দ্বিমাত্রিক নৌবাহিনীর এটা অনেক গুণে বেড়ে যাবে এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে। সমুদ্র সম্পদ রক্ষা করার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা থাকা উচিত এটি এখনো অনেক কম। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তো একসাথে সামরিক সরঞ্জাম কিনতে সক্ষম হয় না। তবে এই সাবমেরিনের যে নতুন সংযুক্তি এটি বাংলাদেশকে একটি নতুন আত্মমর্যাদা দিল। নৌবাহিনীর জন্য চীন সরকারের তৈরি করা নবযাত্রা ও জয়যাত্রা নামে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন এটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম। যেহেতু বাংলাদেশ এখন বাড়ছে, স্বার্থ রক্ষার জন্য তো আপনার সক্ষমতা অর্জন করতে হবে। যদি ব্যয় আপনি না করেন, বিদেশি অপশক্তি জঙ্গি শক্তি এগুলো আপনার এলাকা দখল করে ফেলবে। কতটা ঝুঁকি এবং কতটা সামর্থ্যতা, এদের সাথে যে একটা ব্যালেন্স তৈরি করা, সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টর্পেডোতে সে জাহাজ অ্যাটাক করবে, মাইন লে করবে, যে সমুদ্র পথ আছে সেই পথটাকে বন্ধ করে দেওয়া, এবং এটা কিছু অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি আছে যাতে করে সে অন্য সাবমেরিনকেও ডিটেক্ট করতে পারবে। 2013 সালের নভেম্বরে চীনের সাথে G2G চুক্তির পর গত বছরের নভেম্বরে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে চীন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রতীক বরাদ্দের আগে গণসংযোগ চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রার্থীরা এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও বিষয়টিকে নির্বাচন বিধির পরিপন্থী বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। আর এই ঘটনায় ক্ষুব্ধ রিটার্নিং কর্মকর্তাও। তদন্ত সাপেক্ষে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি অনুসারে মনোনয়ন দাখিলের পর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী গণসংযোগ কার্যক্রম চালাতে পারবেন না। কিন্তু নির্ধারিত সময়ের 5 দিন আগে বিএনপি দলীয় সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে শুক্রবার সকালে নগরীর শাসনগাছা এলাকায় গণসংযোগ চালাতে দেখা যায়। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে তো নির্বাচন আমরা 14 তারিখ পর আরম্ভ করব। এখন আমার একটা বিয়ের অনুষ্ঠান আসলো হলুদের, দেখতে এসেছি, দেখতে জনগণের একটু হাত মিলে কথা বলতেছি। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকেও গণসংযোগ চালাতে দেখা গেছে। নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একই দিন দুপুরে গণসংযোগ করেন তিনি। আমি বাজারটাতে এসেছি, একটু বাজারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। এটা আচরণবিধির লঙ্ঘন না, এটা তো আমার প্রতিপক্ষ, উনি তো প্রত্যেক দিনই করতেছেন। প্রতীক বরাদ্দের আগে এমন ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে বলে মন্তব্য পর্যবেক্ষকদের। নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রয়োগ করতে বদ্ধপরিকর, এইরকম একটা ধারণা কিন্তু প্রার্থীদের মধ্যে, সমর্থকদের মধ্যে দিতে হবে, নতুবা ছোটখাটো লঙ্ঘন থেকে এটা গুরুতর লঙ্ঘনের দিকে চলে যেতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আইন এবং নীতিমালার লঙ্ঘন করে, আগামী দিনে তারা যখন নির্বাচিত জনপ্রতিনিধি হবেন, সে জায়গায় জনগণ তাদের কাছ থেকে কি মেসেজ পাবে? বিষয়টি সম্পর্কে অবহিত হলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা। সৌজন্য সাক্ষাতের নামে প্রচারণা চালাতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এবং কোনো সোর্স থেকে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের কমিটি তৈরি করা আছে, সেই কমিটির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর বিধি মেনে গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যে কোনো নির্বাচনেই নেতিবাচক প্রভাব ফেলে। এসব কর্মকাণ্ড ঠেকাতে কমিশন যত তৎপর হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ ততই প্রশস্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি খেলার মাঠের মধ্যে 8টি রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর দখলে। মাঠে ট্রাক স্ট্যান্ড, বিভিন্ন নির্মাণ সামগ্রী, আবার কোথাও রাজনৈতিক দলের ক্লাব ঘর গড়ে উঠেছে। দখলের বিষয়টি স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এসব মাঠকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামীতে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হবে নগরবাসী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট।
এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগ খেলার মাঠ। বহুকাল যাত্রাবাড়ি, সায়দাবাদ ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার একমাত্র জায়গা ছিল এটি। 2006 থেকে 2013 পর্যন্ত গুলিস্তান যাত্রাবাড়ি মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণের সময় 7 বছর মাঠটি দখলে রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। উড়াল সেতুটি উদ্বোধনের 3 বছর পর চলতি বছরের শুরুর দিকে গোলাপবাগ মাঠটি বেহাল অবস্থায় ছেড়ে যায় তারা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা খেলাধুলা করতে পারি না। মাঠ উন্মুক্ত পেয়েছি কিন্তু মাঠে খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা পাইনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী 31টি পার্ক ও খেলার মাঠ থাকলেও তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের দখলে রয়েছে। মেয়র হানিফ উড়াল সেতু প্রকল্পের আরেক বলি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশের এ মাঠ। এটি গোলাপবাগ মাঠের মতো ব্যবহার অনুপযোগী না হলেও হয়ে গেছে বেদখল। মাঠের একটি বড় অংশ রাজনৈতিক দলের ক্লাব আর দোকানপাটের নিচে চাপা পড়েছে। এটি স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কারণে, বিশেষ করে আমাদের এমপি হাবিবুর রহমান মোল্লার ছত্রছায়ায় কিছু লোকজন আছে যাদের কারণে এই পার্কে তারা অবৈধভাবে ব্যবহার করছে। তবে পরিবেশবাদী সংগঠন বাপা বলছে একসময় ঢাকায় 14টি খেলার মাঠ থাকলেও বর্তমানে 8টি মাঠই দখলে রয়েছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক মহলের দখলে। সরকারি থেকে শুরু করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন সবাই তারা কোনো না কোনো ভাবে নিজস্ব কাজে এবং সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য পার্ক এবং এই মাঠগুলো দখল করে আছে। আর মাঠ দখলের বিষয়টি স্বীকার করে এসব অনুপযোগী মাঠকে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ছোট ছোট কিছু পার্ক, খেলার মাঠ আছে যেগুলো কিছুটা বলা চলে খুব বিজি জায়গায় এবং কিছুটা হয়তো বেদখলও হয়েছে, এরকম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দখলে নিয়ে ওগুলো উন্নয়নের আওতায় চলে আসবে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। দুপুরে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না, তাই দালালের মাধ্যমে না গিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামসুন নাহার, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও র্যাবের ডিজি বেনজির আহমেদ। কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে 6 দিনব্যাপী বইমেলা। সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা শারমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এবারের মেলায় দেশ বিদেশের সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতা সহ শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই স্থান পেয়েছে। উদ্বোধনের পরপরই পছন্দের বই কিনতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। 11 ও 12 মার্চ নগরের রাজশাহী কলেজ অডিটোরিয়াম, 13 ও 14 মার্চ পিএন সরকারি বালিকা বিদ্যালয় এবং 15 ও 16 মার্চ অগ্রণী স্কুলে চলবে এই মেলা। দীর্ঘদিন বন্ধ থাকার পর G2G পদ্ধতিতে ফের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু করেছে বাংলাদেশ। শনিবার ভোরে প্রথম দফায় 96 জন বাংলাদেশি প্রথম দল কুয়ালালামপুর পৌঁছায়। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও G2G পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করল মালয়েশিয়া। মালয়েশিয়ায় শ্রমিকদের স্বাগত জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবে দূতাবাস। হয়রানি ও প্রতারণা এড়াতে শ্রমিকরা যাতে দালালের খপ্পরে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এদিকে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় পৌঁছে খুশি বাংলাদেশিরা। দেশের বাইরের খবর। ভারতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বিজেপি, আর পাঞ্জাবে জয় পেয়েছে কংগ্রেস। সবচেয়ে আলোচিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট বাঁধলেও 403 আসনের মধ্যে 300-ও বেশি আসনে জয় পায় বিজেপি। শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয়ের খবর আসতে থাকে। এতে রাজ্যের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। উত্তরাখণ্ডেও 70 আসনের মধ্যে অর্ধশতাধিক আসন জিতে নেয় কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। অন্যদিকে পাঞ্জাবে বিপুল পরিমাণে জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস। রাজ্য বিধানসভার 117 আসনের মধ্যে 70টিরও বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তবে গোয়া ও মণিপুরে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্য দুটিতে জোট সরকার গঠন করা হতে পারে।
জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলেতে এবার নতুন কোনো কাব্য রচনা করতে পারল না বাংলাদেশ। পুনরাবৃত্তি হলো ব্যাটসম্যানদের ব্যর্থতার পুনর্গল্প। শ্রীলঙ্কার দিয়ে 457 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনে রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে 197 রানে অল আউট হয় বাংলাদেশ। 259 রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় গল থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। অনেক স্বপ্ন আর সম্ভাবনার ডালপালা মেলে শুরু পঞ্চম দিনের, অথচ তার সমাধি হলো মাত্র 2 বলেই। নামের পাশে কোনো রান যোগ না করে গুণারত্নে কাটা পড়লেন সৌম্য। ড্রেসিং রুমে ফেরার তারা নিয়ে মাঠে নামা মুমিনুলও টিকেছেন মাত্র মিনিট 7। এরপর তামিমও ফিরে গেলে সংখ্যাটা তখন বড় হারের লজ্জা নিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার। পিচে তখনও ঠায় দাঁড়িয়ে মোস্ট ডিপেন্ডেবল মুশফিক, সঙ্গী কদিন আগে ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পাওয়া সাকিব। সেটারই বা মান থাকলো কোথায়? হেরাথের শিকার হয়ে মাত্র 8 রানেই সাজঘরের পথে তিনি। গেল 10 ইনিংস ধরে নিজেকে হারানো মাহমুদুল্লাহ ওইদিন খুঁজে পেলেন না নিজেকে, ফিরলেন 0 রানেই। লিটন মুশফিকের ষষ্ঠ উইকেট জুটিতে আবারও স্বপ্ন ড্রয়ের, তবে তার স্থায়িত্বটা থাকলো লাঞ্চ পর্যন্তই। বিরতি থেকে ফিরে সান্দাকানের বলে অপ্রত্যাশিত আউট টাইগার টেস্ট স্কিপারের। তাদের 54 রানের জুটি ভাঙ্গার পরপরই ফিরেছেন লিটনও। 7 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন হারের অপেক্ষায়, কিন্তু প্রচেষ্টা ম্যাচ বাঁচানোর হলো কই। স্কোর বোর্ডে মাত্র 5 রান যোগ করে বিদায় তাসকিন। এরপর মুস্তাফিজ আর মিরাজরা দ্রুত ফিরলে 45.2 ওভারে মাত্র 197 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। জয় অসম্ভব হলেও ড্রটা ছিল নাগালের মধ্যেই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাই বা হলো কোথায়? উল্টো কপালে জুটেছে বড় ব্যবধানে হারের লজ্জা। আর এটা যদি অব্যাহত থাকে তাহলে 100তম টেস্ট স্মরণ রাখার বদলে হয়তো ভুলেই যেতে চাইবেন টাইগাররা। গলফ ক্রিকেট ক্লাব থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সংসদে উত্থাপন, চলছে আলোচনা। আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াইয়ের হুকুম দিয়েছিলেন যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী। বললেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। চীন থেকে আনা সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন কাল। দেশ রক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ার পাশাপাশি জঙ্গি ঝুঁকিও কমবে, মত বিশেষজ্ঞদের। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। এবছর বজ্রপাতে বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।